আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকে আমি আলোচনা করব মূলত আমাদের বাংলাদেশের বেশ মেজর কিছু সমস্যা, দেশপ্রেমের কিছু সমস্যা এবং আমাদের দেশে বেশ কিছু বিষয় উল্টো হয় এবং সেই উল্টো বিষয়গুলো কি সেটা আমি আজকে আলোচনা করব এবং এই আলোচনা শোনার জন্য আপনাদের একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকার আহ্বান জানাচ্ছি। আর আপনাদের যদি আমার এই চ্যানেলটি বা আমার কথা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই আবেদন আপনাদের কাছে রইল। এখন আসি আমার আসল আলোচনার মধ্যে। দেখেন, বাংলাদেশে অনেক সমস্যা আছে এবং এই সমস্যার মধ্যে দিয়ে আজকে 54টা বছর আমরা পার করেছি এবং অনেক আশা রয়েছে। আমাদের যারা পূর্বজ ছিলেন তারা কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা করে এই দেশটাকে স্বাধীন করার যে চেষ্টা এবং একটি 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 ভালো দেশ গড়ার যে স্বপ্ন তারা দেখেছিল, রাজনৈতিক ব্যর্থতা এবং কাপুরুষতা অথবা নিজেদেরকে বিকিয়ে দেওয়ার মাধ্যমে এদেশ যে জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গায় কিন্তু যেতে পারেনি। না পারার দরুন বেশ কিছু ব্যাধি তৈরি হয়েছে আমাদের দেশে এবং ব্যাধিটা কি সেটা নিয়ে আমি আসলে বিস্তারিত আলোচনা করব। আমি প্রথম যে ব্যাধিটা আইডেন্টিফাই করেছি যে আমাদের জনগণ, আমরা মানুষ হিসাবে বাংলাদেশিরা কতটুকু দেশপ্রেম আমাদের আছে সেটা আসলে দেখা বিষয়ে আমি একটু পর্যালোচনা করার চেষ্টা করি। দেখেন, আমাদের একটা মানুষের কি কখনো আমি বলতে শুনি না, খুব কম মানুষকে মানুষকে বলতে শুনি যে আমি আমার দেশকে ভালোবাসি। আমি শুনি যে এই দেশে থেকে হবে কি। আমরা ছোটবেলা থেকে একটা সামাজিক শিক্ষা পেয়ে বড় হই বা দেখতে পাই যে এদেশে থেকে লাভ নেই, পড়াশোনা করো, ভালো করো, দেশের বাইরে চলে যাও, সেটেল হও। ভাই, এদেশের থেকে আসলে কোনো লাভ নেই, সেটেল হও বাইরে। বাইরে গিয়ে সেটেল হও, এখানে কোনো ক্যারিয়ার নেই, এখানে কোনো জীবন নেই, এখান থেকে ছেড়ে চলে যাও। এই ধরনের কিন্তু কথা আমাদের দেশে একদম খুব স্বাভাবিকভাবে হয়ে থাকে। এটা আপনারা হয়তো পর্যালোচনা করলে বুঝতে পারবেন। সবাই শুধু একটা কথাই বলে, আমি বলতে পারি 90% লোক বা 95% লোকের একটা কথা বা পারিবারিক একটা সাজেশন থাকে বা আত্মীয় সাজেশন থাকে, বাবা তুমি দেশের বাইরে চলে যাও। ইভেন আমি নিজেও দেশের বাইরে ছিলাম, সেই জায়গা থেকে আমি ফিল করেছি যে মানুষ কিভাবে এই জিনিসগুলোকে প্যাট্রোনাইজ করে, এই জিনিসগুলোকে মোটিভেট করে মানুষকে, হ্যাঁ চলে যাও, এখানে থেকে কিছু হবে না, এই দেশটাকে তোমার লাইফ হবে না, তোমার জীবন শেষ হয়ে যাবে। এই ধরনের বিষয়গুলো সবসময় শুনে এসেছি এবং এটা আমাকে মাঝে মধ্যে ভাবায় যে আসলে মানুষ একটা দেশের প্রতি তার যে ভালোবাসা দূরের কথা, দেশকে অবমাননার মতো আচরণ, কথাবার্তা কত সহজে অকপটে বলে ফেলে। আমি জানি না পৃথিবীতে কয়টা দেশ এভাবে কথা বলে। পৃথিবীর অন্যান্য দেশে যে ইমিগ্রেন্ট হয় এটার পিছনে অনেকগুলো রিজন থাকে। আমি যদি মিডল ইস্টের যে দেশগুলো ইমিগ্রেন্ট হচ্ছে তারা যুদ্ধজনিত কারণ, আফ্রিকার যে মানুষগুলো ইমিগ্রেন্ট হচ্ছে সেখানে কিন্তু সেই যুদ্ধ এবং ক্ষুধা জায়গাগুলো কাজ করে। কিন্তু আমাদের এই দেশে আসলে যুদ্ধ নেই, বলতে গেলে ক্ষুধাও নেই, কিন্তু মানুষের মধ্যে সে নিজে শান্তিতে নেই, নিজের থেকে নিজে সে শান্তিতে নেই, সে সুখটা সে খুঁজে পায় না। তার দরুন আপনি বলতে পারেন মানুষের এই 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 জায়গাগুলো কাজ করেছে। হ্যাঁ, এই দেশে আসলে কিছু নেই এবং সে যদি এমনও হয় সে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা বেতন পাচ্ছে, সে তারপরও স্যাটিসফাই না। মানুষের স্যাটিসফ্যাকশনটা আসলে আসে কোন জায়গা থেকে সেটার আলোচনাটা ভিন্ন আঙ্গিকে করা যাবে, কিন্তু আমি আজকে সেটা বিস্তারিত যাব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাহলে মানুষ এখানে 2 লক্ষ টাকা কামালেও তারা স্যাটিসফাই না। আমি এমন অনেক লোককে দেখেছি যে এখানে 2 লাখ 4 লাখ টাকা কামাচ্ছে কিন্তু সে কানাডা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আমি আসলে অবাক হই যে একটা দেশে একটা মানুষকে সুখে থাকার জন্য কি কি প্রয়োজন হয়। সে বিদেশের লাইফে কি, আমি 2 বছর দেশের বাইরে গিয়ে সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। শুধু দেশকে ধিক্কার দেয়, দেশকে গালাগাল করে এবং এই দেশে কিছু হবে না,
এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা বড় প্রবলেম। আমি যারা প্রবলেমে আছে, যেমন মিডল ইস্টে যাচ্ছে, আসলে দেশে ইনকাম করতে পারবে না, তাদের কথাটা পুরোটাই ভিন্ন। আসলে তারা বাধ্য হয়ে যায়, আসলে কেউ কিন্তু যেতে চাচ্ছে না। কিন্তু যারা ঘোষণা দিয়ে যায় যে আমি এখানে অনেক টাকা কামাতাম, কিন্তু আমি এই দেশে ভালো লাগে না, এই দেশ ছেড়ে চলে যাবো, এই দেশে ভবিষ্যৎ নেই, এইভাবে যারা বলে, আমি তাদের কথা বলছি। যে লোকগুলো বাধ্য, আসলে এই দেশে তারা ইনকামের যে সোর্স বা যে জায়গাটা, কর্মের যে সমস্যাটা, সেই জায়গাটা বলা যায় যে বাধ্য হয়ে যাচ্ছে। আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, যারা মিডিল ইস্টে অনেক ভাইরা আছে, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখেন যে তারা আসলে মন থেকে কেউ কিন্তু আসতে চায় না। সবাই দেশকে ভালোবাসে, কিন্তু যে মানুষগুলো এই দেশে ভালো যাচ্ছে, ভালো স্যালারি, ভালো ইনকাম হচ্ছে, তারপরও বিদেশে গিয়ে তার ছেলে মেয়েদেরকে বিদেশে নিয়ে যাবে, সেটেল করা, এই যে বিষয়টা, যে আমার প্রশ্নটা বা এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে দুঃখের। বাংলাদেশকে গালাগাল দিয়ে, বাংলাদেশ সম্পর্কে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে তারা চলে যায়। এটাই হচ্ছে আমার দুঃখ, বা এটা আমার মানে কষ্টের জায়গা। আমি এই একটা পয়েন্ট আপনাদের বললাম। এবার আসি রাজনৈতিকভাবে, একটু আসি। আমাদের রাজনীতিবিদরা কি করে, আমাদেরকে ভুলিয়ে বালিয়ে বিভিন্নভাবে আমাদেরকে চেতনার কথা, আমাদেরকে উন্নয়নের কথা, আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলে। কিন্তু অদ্ভুত, তারাই এই দেশে ভাগ্য পরিবর্তন করে না, তারা এই দেশে নিজের চিকিৎসাটা করে না, তারা নিজের সন্তানকে এই দেশে রাখে না। কি অদ্ভুত একটি মেকানিজম এই দেশের নেতাদের, রাজনৈতিক স্বেচ্ছাচারিতা তাদের মধ্যে আমরা দেখেছি। যে জনগণকেই তারা সুরক্ষা দিতে পারে না, জনগণের ভালো তারা করতে পারে না, আবার আমাদেরকে সেই আশ্বাস তারা দিয়ে বেড়ায়, কিন্তু নিজেরাই এই দেশে কোনোভাবে সেটেল হয় না, তার ছেলে মেয়েদেরকে সেটেল করে না, তাহলে তাদের চিকিৎসা তারা এখানে করে না। তো সেই জায়গায় ইভেন শপিংটা পর্যন্ত এই দেশে করে না। তাহলে এই দেশ থেকে যে তাদের থেকে যে মানুষের যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গাটা আসলে রইল কোথায়, আমি আসলে এটা বুঝতে পারি না। এটা একটা সেকেন্ড পয়েন্ট হিসাবে আমি চিন্তা করেছি। থার্ড যেটা আমায় খুব বেশি আঘাত করে, সেটা হচ্ছে যে আর্মি, আমাদের দেশে আর্মি আসলে কাজটা কি, সেটা বোঝা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়তে দাঁড়িয়েছে। বাংলাদেশের আর্মি বা একটা দেশের আর্মির আসল কাজটা কি, দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করা, এবং যে ন্যাশনাল থ্রেট থাকে, সেই ন্যাশনাল থ্রেটকে কিভাবে মোকাবেলা করা যায়, এবং সেটার মাধ্যমে একটি রাষ্ট্রকে তাদের সার্বভৌমত্ব রক্ষার যে সর্বোচ্চ বলা যায় যে সিকিউরিটি তাদের হাতেই আসলে বলা যায় বর্তায়। কিন্তু আমাদের দেশের আর্মিরা কি করে, আমাদের দেশের আর্মিরা একটা ভালো জব, বলা যায় যে একটা সম্মানিত জব হিসাবে এদেশে আইডেন্টিফাই করা হয়। এরপরে কি করে, একটা ভালো ফ্ল্যাট, ভালো জায়গা, ইউএনএ মিশনে যাওয়া, বেশ অর্থ নেওয়া, একটা সুন্দর মেয়ে বিয়ে করা, এবং সমাজে আধিপত্য সহকারে চলা। হ্যাঁ, আমি আর্মি অফিসার ছিলাম, এই ধরনের একটা বিষয়ে কাজ করে। এবং সরকার বিভিন্ন সময় তাদেরকে ব্যবহার করে, এবং মানুষকে মারার জন্য, এই দেশের মানুষকে মারার জন্য অথবা দমন করার জন্য যেটা দেখে এসেছি, তাদেরকে ব্যবহার করা হচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে আমি মানুষকে মারার জন্য, আমি তো কখনো দেখিনি যে কোনো আর্মি গুলি করে কাউকে মারছে। আপনাদেরকে যদি আমি একদম সবলীকরণ বলি, যে বাংলাদেশে এই পর্যন্ত যত রকমের বলা যায় যে হত্যাকাণ্ড অথবা যত ধরনের রাজনৈতিক প্রভাব, যে ঘটনাগুলো ঘটেছে, তারা সব কিছুই কিন্তু আর্মি থেকে এসছে। এবং আর্মিরা এতটাই এখানে আরামপ্রিয়, কারণ এই দেশে তো যুদ্ধ নেই ভাই, এই দেশে কেউ যুদ্ধ করতে হয় না, দেশের মানুষের জন্য বা এই দেশের জন্য যুদ্ধ করতে হয় না। একটা আর্মি একটা সংস্থা, তাদের একটা গোয়েন্দা সংস্থা রয়েছে, তারা কিভাবে কাজ করবে, দেশের জন্য কাজ করবে, দেশের সুরক্ষার জন্য কাজ করবে, কিন্তু তারা দেশের সুরক্ষার জন্য কাজ করে না। আই এম রিয়েলি সরি টু সে, আমি এটা বলতে বাধ্য হচ্ছি। আপনারা দেখেন, একদম মোটা দাগে যে ঘটনাগুলো ঘটেছে, যে হত্যাকাণ্ড ঘটেছে, ডিজিএফআই এর মাধ্যমে যে আয়নাঘর হয়েছে, এগুলো তো আর্মিদের দ্বারাই করা হয়েছে, তাই না? এটা হচ্ছে জনগণের বিরুদ্ধে গিয়ে, যারা কিনা এই রাষ্ট্রকে রক্ষা করবে, সার্বভৌমত্ব রক্ষা করবে, জনগণকে রক্ষা করবে, তারা দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে
অন্য কোনো দেশের স্বার্থ রক্ষায় কাজ করে গেছে। এবং শোনা গিয়েছে রর মতো আরেক দেশের ভারতীয় যে গোয়েন্দা সংস্থা তাদেরকে স্কোপ করে দেওয়া হয়েছে এদেশে কাজ করার জন্য। তাইলে আমাদের বুঝতে হবে যে আর্মি আসলে যে কাজটা করা দরকার একটা দেশের সভারেন্টি, একটা দেশের ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করবে, সেটা না করে তারা আমাদের ন্যাশনাল সিকিউরিটিকে বিকিয়ে দিয়ে আমাদেরকে আরও বেশি বিপদের দিকে ঠেলে দিয়েছে। এবং এই বিপদের দিকে ঠেলে দেওয়ার মাধ্যমে মানুষ হত্যা করছে, মানুষ মারছে, রাস্তার মধ্যে কিছু হলে আর্মি নামিয়ে দিয়ে তাদেরকে দমন করছে। কিন্তু এগুলো করার কথা আমাদেরকে রক্ষা করার জন্য, এই অস্ত্রগুলো কেনা হয় আমাদের রক্ষা করার জন্য, এই যে সামরিক যানগুলো কেনা হয় আমাদেরকে রক্ষা করার জন্য। কিন্তু বিষয়টা উল্টো হয়। এটা মনে হয় পৃথিবীতে আমার মনে হয় খুব কম দেশে আছে, এবং বাংলাদেশে এই জিনিসটা সবচেয়ে এক্সেপশনাল হিসেবে কাজ করে। এবং আর্মি কাজটা কিন্তু করেই যাচ্ছে। তো আমি জানি না যে একটা দেশের সেনাবাহিনী এতটা বিমর্ষ হতে পারে। আই এম সরি টু সে এই শব্দটা ইউজ করার জন্য। হয়তো সব আর্মি এমন নয়, এমন নৈতিকতাপূর্ণ অনেক আর্মি রয়েছে এবং অনেক অফিসার্স রয়েছে, কিন্তু সরকারের কর্মকাণ্ডে তারা বায়াসড হয়ে যায় এবং অর্থনৈতিক যে প্রলোভনের মাধ্যমে, লাভবান হওয়ার মাধ্যমে তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করে থাকে, নিজের দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে কাজ করা শুরু করে। আপনারা মিলিয়ে দেখবেন, আমি যদি একটা কথা এখানে ভুল বলে থাকি, কারণ তাদেরকে সম্মানের জায়গায় সবাই দেখে, রেসপেক্ট করে সবাই, কিন্তু সেই জায়গা থেকে তারা কতটুকু দেশের জন্য করে, তারা কিন্তু জনগণের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটি করে থাকে। সেটাই হচ্ছে আমার মূলত বক্তব্য। এটা আমাকে কষ্ট দেয়। এবং পুলিশের কথা না বললেই নয়, পুলিশ আমাদের আসলে সেবা করার জন্য রাখা হয়েছিল, কিন্তু তাদের অস্ত্রগুলো আমাদের উপরে যেভাবে ব্যবহার করা হয়, জনগণকে যেভাবে টর্চার করা হয়, এটা কখনো কাম্য নয়। এবং আমার মনে হয় এটা সাবকন্টিনেন্টের একটা ধরন, কিন্তু বাংলাদেশের পুলিশ আরও বেশি ভায়োলেন্ট আমি মনে করি, কারণ তারা জনগণের জন্য ন্যূনতম কোনো কাজ করে না। আমি আর্মির ব্যাপারে হয়তো বা কিছু অফিসার চিন্তা করতে পারি যে তাদের নৈতিকতার জায়গা আছে, কিন্তু হয়তো চেইন অফ কমান্ডমেন্ট মেনটেন করতে গিয়ে হয়তো বা তাদের এই সমস্যাটা। কিন্তু পুলিশের ক্ষেত্রে কী হয়, পুরোটা ভিন্ন। এবং তাদেরকে সরাসরি গুলি করার পর্যন্ত যেই বলা যায় যে হুকুম, সেটাও কিন্তু দেওয়া হয়। এটা অদ্ভুত যে তারা সবাই সেবা করবে, তারা মানুষ মারছে। এটা আসলে বিরল ঘটনা পুরো পৃথিবীতে। এবং বিজিবি, আমাদের বর্ডার গার্ড যারা আছেন, তাদের কাজ হচ্ছে বর্ডারে, তারা বর্ডার সেফটি করবে। কিন্তু কি করা হয়েছিল 16টা বছর বা তার পর্যন্ত আমরা দেখেছি যে তাদেরকে বাংলাদেশের মাটির ভিতরে নিয়ে এসে জনগণের উপরে লেলিয়ে দেওয়া, জনগণকে, যে জনগণকে রক্ষা করার জন্য তাদেরকে বানানো হয়েছে, তাদের উপর লেলিয়ে দেওয়া হয়েছে। আসলে আমি এই কথাগুলো কেন বলছি যে এই দেশটা যে 54 বছর আমাদের অর্জনটা আসলে কি, আমি আসলে এখনো খুঁজে পাচ্ছি না, সত্যিকার অর্থে খুঁজে পাচ্ছি না। মানুষ হিসাবে আমরা কি আসলে, বা দেশটাকে ভালোবাসার দিক থেকে মানুষ হিসাবে কি হওয়া উচিত ছিল, আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কথা ছিল। আমাদের মধ্যে যত বিরোধী থাকুক, কিন্তু যখন বহিরা শক্তি আমাদেরকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করবে, তখন আমরা হওয়া উচিত ছিল ঐক্যবদ্ধ, কিন্তু আমরা তখনও ডিভাইডেড হয়ে যাই। একটা কথা খুব প্রচলিত যে ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু, আমি সেটা অবশ্যই মনে করি। ভারত যত কিছু হোক, তারা নিজের দেশের ব্যাপারে আসলে কিন্তু ওরা ঐক্যবদ্ধ হয়ে যায়, কিন্তু আমাদের দেশে সেই জিনিসটা কখনোই হয় না। তারা, আমরা যখন ভারতের বিষয়ে আসে, আমাদের থেকে একদম ফুল মেসেজ থাকে, নো এটা এটা ভয়ঙ্কর, ভারতের সাথে এটা করা যাবে না, ভারতের সাথে এটা করা যাবে না, এমন একটা পক্ষ দাঁড় হয়ে যায়। এবং বেশ কিছু দালাল পক্ষ দাঁড় হয়ে যায়, তাদের পক্ষ হয়ে কথা বলে। অদ্ভুত, কিন্তু ভারতীয় কোনো কাউকে দেখতে শুনবেন না, বলতে শুনবেন না যে বাংলাদেশের পক্ষ হয়ে কথা বলছে। আমি আসলেই অবাক যে আমি এমন একটা অদ্ভুত দেশে আছি, যে আমার চাওয়া পাওয়ার জায়গা থেকে এদেশের মানুষের নিড এতটাই কম। আমি যদি, আপনারা যদি দেশের বাইরে যারা গিয়ে থাকবে, তারা বুঝতে পারবেন যে সরকার থেকে কী পরিমাণ ডিমান্ড তারা করে। সেই জায়গায় এই দেশের মানুষ কিন্তু কোনো ডিমান্ড করে না। তারপরেও এই দেশের মানুষকে নিয়ে এত খেলা, এই দেশের মানুষকে এত অত্যাচার, এত আগ্রাসন, শুধুমাত্র কি একটু সুন্দরভাবে তো চলার জন্য, আমাদের যে বাহিনী আছে, বাহিনীকে দিয়ে আমাদেরকে হত্যা করার জন্য। আমি একদম যদি সরলীকরণ করি,
আমি যখন ঠিক 1 বছর আগের ভিডিও দেখছিলাম যে কিভাবে মানুষকে পাখির মতো মারছে, কারা যাদের ট্যাক্সের টাকায় আপনি এই অস্ত্রগুলো কিনেছেন তাদেরকে আপনি হত্যা করছেন, অথচ এই অস্ত্রগুলো কিনতে দেওয়া হয়েছে যে আপনি আমাদের এই শক্তি, আমাদের দেশের শক্তির উপরে যদি কোনো রকমের বহিরা শক্তি এসে দমন করার চেষ্টা করে, সেই জায়গাটায় তাদেরকে ব্যবহার করার জন্য এই অস্ত্রগুলো কিনতে দেওয়া হয়েছে। কিন্তু আমরা ব্যবহার করছি আমাদের উপরে, আমাদের মানুষের উপরে। ইসরায়েলকে আমরা যদি চিন্তা করি, ইসরায়েলের একটা লোক, একটা আর্মি তাদের মানুষকে গুলি করে হত্যা করার ঘটনা কি আপনারা শুনেছেন? এতটুকু একটা দেশ শুধুমাত্র তাদের মানে ঐক্যবদ্ধ থাকার কারণে হয়তো বা তারা আজকে এই পর্যন্ত এসছে। আমি আশা করি তারা ধ্বংস হোক, কিন্তু তাদের জায়গাটা আপনারা দেখেন, ভারতকে দেখেন, আমেরিকাকে দেখেন, ওরা কিন্তু ওদের নিজের জনগণের প্রতি একটা অস্ত্র ব্যবহার করে না, কিন্তু আমরা আমাদের জনগণের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করি। যেটা দরকার ছিল আমরা আমাদের টাকা দিয়ে কিনে দিয়েছি, আমাদের রক্ষার জন্য আপনারা ব্যবহার করবেন বহিরা শক্তি থেকে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে। কেন? এটা কেন? এই প্রশ্নটা আসলে জাতির কাছে রয়ে গেল। আজকের ভিডিওটা বেশ লম্বা হয়ে গেছে, আসলে আমি নিজে অনেক কথা বলে ফেলেছি, কিন্তু বাস্তবতা তো এটাই, তাই না? তো আমার এই কথা যদি বা এটার মধ্যে যদি কোনো রকমের ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন। আর্মি ভাইদেরকে কিন্তু আমি ছোট করার জন্য কোনো কথা বলিনি, কিন্তু এটা তো হয়ে আসছে না, এটা তো হয়ে আসছে, এবং আমরা জনগণ হিসেবে সেটা বলতে পারি। আপনাদের কাছে আমাদের ডিমান্ড আছে যে আপনারা আমাদের রক্ষা করবেন বিভিন্ন শক্তি থেকে, আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করবেন, আমাদের ডিজিএফআই ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করবে, আমাদের দেশের ভিতরে কোনো ট্রান্সপারেন্সি করার জন্য, আমার দেশের মানুষকে মারার জন্য না, কোনো বিদেশি গোয়েন্দা সংস্থাকে জায়গা করে দেওয়ার জন্য আপনাদেরকে রাখা হয়নি। দয়া করে সাধারণ মানুষ, আমি একদম খুবই নগণ্য এবং সাধারণ একজন মানুষ, সেই তার আমার কথায় যদি আপনাদের খারাপ লেগে থাকে তার কাছে সেজন্য আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিন্তু এটাই বাস্তবতা বাংলাদেশে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে এই কথাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, খারাপ লেগে থাকলেও জানাবেন, আর আপনাদের মতামত কি সে বিষয়টা কমেন্টে জানাবেন। এবং পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে ফিরে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।